অন্যদিকে জাল নথি দিয়ে বেরিয়ে আসতো বেআইনি পাসপোর্ট। টাকা দিয়েই ভুয়ো নথিতে শিলমোহর দিয়ে দিতেন সিকিউরিটি কন্ট্রোলের প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই। যদিও তার জন্য নির্ধারিত ছিল নির্দিষ্ট মূল্য। প্রতি পাসপোর্টের জন্য দেয়া হতো 25 থেকে 30,000 টাকা। আর টাকা লেনদেনের দায়িত্বে ছিলেন দত্তপুকুর থেকে ধৃত সমরেশ বিশ্বাস। ভুয়ো নথির পাসপোর্ট কি তাহলে এবার জঙ্গি গোষ্ঠীর হাতেও? তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। জাল নথি দিয়ে আসল পাসপোর্ট তৈরি কাণ্ডে গ্রেফতার একাধিক। গ্রেফতার এই অপরাধের সঙ্গে যুক্ত দুই পান্ডা মনোজ গুপ্তা ও আব্দুল হাই। কিভাবে রাজ্যে ছড়িয়ে জাল পাসপোর্টের জাল? বেরিয়ে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। পাসপোর্টের জালিয়াতির ঘটনার তদন্তে নেমে শনিবারই হাবড়া থেকে গ্রেফতার করা হয়েছিল কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর আব্দুল হাই। তাকে জেরা করে উঠে এলো হাড়হিম করা তথ্য। পুলিশ এও জানতে পেরেছে যে প্রত্যেক পাসপোর্ট পিছু ভেরিফিকেশনের ডকুমেন্টসে সই করার জন্য আব্দুল হাইয়ের পকেটে ঢুকতো 25 থেকে 30,000 টাকা। এমন তার ঘুষের বাহার ছিল যে তার যে ঠিকানাগুলো পাসপোর্টে তথ্য দেওয়া থাকতো, সেই ঠিকানাগুলোর অস্তিত্ব পর্যন্ত থাকতো না। সেই ঠিকানার যাচাই পর্যন্ত সে করতো না, অস্তিত্ব নেই এমন ঠিকানাও কিন্তু বহু মিলেছে। জাল নথির স্বীকৃতি দিতে নেওয়া হতো টাকা। প্রতি পাসপোর্টের জন্য 25 থেকে 30,000 টাকা। টাকা নিয়ে আব্দুল হাই শিলমোহর দিত ভুয়ো নথিতে। আরপিও থেকে আসল হিসেবে দেয়া হতো পাসপোর্ট। পাসপোর্ট যেত ভিনদেশের নাগরিকদের কাছে। ধৃত সমরেশ বিশ্বাসের অ্যাকাউন্ট থেকে লেনদেন। পাসপোর্ট বানানোর জন্য জন্মের ভুয়ো শংসাপত্র দিত সমরেশ বিশ্বাস। বার্থ সার্টিফিকেটে দেয়া ঠিকানারও অস্তিত্ব থাকতো না। বাইরের দেশ থেকে আসা নাগরিকদের এই দেশের নাগরিক বানিয়ে এই দেশ থেকে অন্য দেশে কার্যত চালান করে দেওয়া হতো। 52টা মোট 52টা পাসপোর্ট আব্দুল হাইয়ের হাত থেকে বেরিয়েছিল এবং যে পাসপোর্টগুলো ভুয়ো শংসাপত্রের ভিত্তিতে রেডি হয়েছিল এবং সেগুলো আরপিওর কাছে গিয়েছিল, আরপিও থেকে ইস্যু হয়েছিল। তাই শুধুমাত্র কি আব্দুল হাই, নাকি আব্দুল হাইয়ের মাথায় আরও কোনো বড় হাত ছিল যেটা এই চক্রকে চালাচ্ছিল? এটাও কিন্তু পুলিশ জানতে চাইছে। এক কথায় দেশ এবং পশ্চিমবঙ্গকে জালিয়াতির মাধ্যমে শিকেই তোলার দায়িত্ব নিয়েছিল এই অসাধু চক্র। জাল নথির পাসপোর্ট চলে যেত অনুপ্রবেশকারীদের হাতে বা দুষ্কৃতীদের হাতে। অতীতে যে কাজ বামপন্থীরা করেছেন সেই একই জুতোতে পা গলিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সিপিআইএম একটা সংগঠিত দল হওয়ার কারণে সেটা নিয়ন্ত্রণ করত তারা, আর এরা অনিয়ন্ত্রিত হয়ে গেছে। এখানে একদম সরাসরি টাকা নিয়ে করে দেয়া হচ্ছে এবং এ কারণে বহু জঙ্গি তৎপরতা এ রাজ্যে বাড়ছে। কেন্দ্রীয় সরকার জানানোর পরেও কিছু করা যায়নি। বারাসাত আর মধ্যমগ্রাম হচ্ছে সবচেয়ে বড় হাব। যা কিছু হচ্ছে তৃণমূলের স্থানীয় নেতাদের জ্ঞাতসারেই হচ্ছে। যৌথভাবে অনুপ্রবেশকে ঠেকাবার জন্য যে সমস্ত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো নিন। সেইগুলো না নিয়ে একে অপরকেও দোষারোপ করে প্রকৃতপক্ষে জঙ্গিবাদদেরই প্রশ্রয় দিচ্ছে। শুধু কলকাতা নয়, ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির তদন্তে নেমে চোখ কপালে ওঠার অবস্থা কলকাতা পুলিশের। আন্তঃরাজ্য চক্রের হদিশ পাচ্ছেন তদন্তকারীরা। তবে কোনো জঙ্গি সংগঠনের কাছে এই ভুয়ো নথির পাসপোর্ট গিয়েছিল কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। দেখলেন তো পাসপোর্ট কাণ্ডে কেঁচো খুঁড়তে কিভাবে বেরিয়ে আসছে কেউটি। শুধুমাত্র একটা জায়গা নয়, গোটা বাংলা জুড়েই টাকার বিনিময়ে ভুয়ো সার্টিফিকেট বিক্রির রমরমা কারবার চলছে। বাংলাদেশি জঙ্গিদের হাতেও নকল শংসাপত্র। কলকাতা থেকে জেলা বিস্তৃত ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট কাণ্ডের জাল। সিঙ্গুর থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে। তবে চক্রের মাথায় কারা রয়েছে, কাদের মদতে রাজ্য জুড়ে রমরমা কারবার, একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা। রাজ্য জুড়ে বেআইনি পাসপোর্টের কারবারের জাল। জঙ্গি থেকে অনুপ্রবেশকারী, উদ্ধার হচ্ছে বেআইনি পাসপোর্ট। এমনকি কেরল থেকে ধৃত জঙ্গি নথির ঠিকানাও এই বাংলার নওদা। পাসপোর্ট তৈরির জন্য জাল শংসাপত্র তৈরির অভিযোগে সিঙ্গুর থেকে দুজনকে গ্রেফতার করেছে বর্ধমান পুলিশ।
গণেশ চক্রবর্তী এবং অনির্বাণ যে সামন্ত, এই দুজনকে গ্রেপ্তার করেছে। এবং যেটা তাদের পরিবারের দাবি, অর্থাৎ তাদের মারা যারা জানাচ্ছে এই ঘটনায় ছেলেরা কেউ জড়িত নয়। গণেশ চক্রবর্তীর মায়ের দাবি কোনো দুষ্টু চক্র নয়, জীবন বীমা সংস্থায় কাজ করত ছেলে। এসটি অফিসে কাজ করতো, এজেন্সি না অনেকদিন থেকেই কাজ করছে। আধার কার্ড করতো না, ওই ওকে বললে কার কেউ জানলো হয়তো ঠিকানা বলতো, নিজে তো কিছুই করতো না। সরাসরি কাউকে আধার বা ভোটার কার্ড পাইয়ে দিত না অনির্বাণ, দাবি অপর ধৃতের মায়ের। ভোটার কার্ড আধার কার্ড যদি কেউ বলতো, ও করতো না কিছু, ও কিছু করতো না, ও মারফত করতো। ও হয়তো নিয়ে এলো, নিয়ে এসে হয়তো আপনাকে দিলে, আপনি হয়তো ওকে দিলে, এইরকম করে করতো। ও নিজে সরাসরি কিছু করতো না। এই গণেশের নাম উঠে এসেছে বর্ধমানের স্বরূপ রায়ের মুখেও। বড় নীলপুরের বাসিন্দা স্বরূপ রায়কে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। স্বরূপের দাবি, গত কয়েক বছর ধরে গণেশ নথি তৈরি করে স্বরূপের কাছেই পাঠাতো, সেই নথির প্রিন্ট করাতো স্বরূপ। আমি একটা বন্ধুর মাধ্যমে করতাম, বন্ধু বাড়ির সিঙ্গুরে নসিবপুরে। সে আমাকে পিডিএফ করে পাঠিয়ে দিত, হোয়াটসঅ্যাপে পিডিএফ করে পাঠিয়ে দিত। সেগুলো ব্যাপার আমি কিছুই জানতাম না, সেগুলো অরিজিনাল আমাকে কোনোদিন কিছু বলেনি। কলকাতা, বর্ধমান, সিঙ্গুর, এমনকি পাসপোর্ট চক্রে উঠে এসেছে আরো একাধিক নাম। এই পাসপোর্ট চক্রের পেছনে শাসক দলের মদতের অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলি। আধার কার্ড তৈরি করছে, 15,000 টাকা ফেলুন, আধার কার্ড, ভোটার কার্ড, আপনার পুলিশ অ্যারেস্ট হচ্ছে। আপনার মুখ্যমন্ত্রী কোন লজ্জাটাও কি নেই ওনার, বা মুখ্যমন্ত্রী দলের লোকেদের লজ্জা আছে কিনা আমরা বুঝতে পারছি না। যে কাজ বামপন্থীরা করেছেন সেই একই জুতোতে পা গলিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সিপিআইএম একটা সংগঠিত দল হওয়ার কারণে সেটা নিয়ন্ত্রণ করতো তারা, আর এরা অনিয়ন্ত্রিত হয়ে গেছে। এখানে একদম সরাসরি টাকা নিয়ে করে দেয়া হচ্ছে। একদিকে রাজ্যে অনুপ্রবেশ, তার মধ্যে টাকা দিয়ে ভুয়ো শংসাপত্র বিক্রির চক্র। রাজ্যের সুরক্ষা নিয়ে যেন ছেলে খেলা চলছে, আর কিছুই জানে না রাজ্যের পুলিশ ও গোয়েন্দা বিভাগ, নাকি জেনে শুনে সুরক্ষার সঙ্গে আপোষ। সুজিত গড় ও সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সময়ের সঙ্গে সঙ্গে একদিকে জোরদার হচ্ছে পাসপোর্ট কাণ্ড, গ্রেফতার হচ্ছে জঙ্গি, এর মাঝেই মমতা অভিষেকের সুরেই এবার কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করলেন ভগবানগোলার তৃণমূল বিধায়ক রেয়াত হোসেন সরকার। রবিবার ভগবানগোলায় দলীয় এক অনুষ্ঠানে হাজির হয়ে অনুপ্রবেশের জন্য কেন্দ্রীয় বাহিনীকেই কাঠগড়ায় তুলেছেন তিনি। পাল্টা তৃণমূলকে একহাত নিয়েছে এবার বিজেপিও। তাদের প্রশ্ন, বাংলাদেশের ধারাবাহিক হিন্দু নির্যাতন নিয়ে কেন মুখে কুলুপ এঁটেছে রাজ্যের শাসক দল? প্রায় দীর্ঘ 12 কিলোমিটারের উপর রাস্তা বা জায়গা আপনার তার কাটার কোনো বেড়া দেওয়া অনেক খুলে রাখা হয়েছে এই মুর্শিদাবাদ এলাকায়, আমার বিধানসভা এলাকায়। বিএসএফ থেকে শুরু করে তাদের উচ্চপদস্থ যারা আছেন তাদেরকে জানানোর পরেও কিন্তু তারা কিন্তু এই জিনিসটাকে কিন্তু অগোছলভাবে রেখেছেন। এই সেন্ট্রাল ফোর্স বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো একটা অভিসন্ধি আছে, যাতে এদিক দিয়ে হয়তো মানুষ বাংলাদেশ থেকে ঢুকিয়ে একটা নাশকতা করিয়ে একটা ছক করে আমাদের সরকারকে, আমাদের পশ্চিমবাংলাটাকে উত্তাল করার একটা পরিকল্পনা আমার মনে হচ্ছে যেন। কাঁটাতারের বেড়ার কথা বলছেন, কেন্দ্রের উপর দোষ চাপাতে চাইছেন এই তৃণমূল নেতৃত্ব। কিন্তু কেন্দ্র সরকার কি করবে যদি ভূমি না দেওয়া হয়? বাংলায় আমরা আজকে আতঙ্কিত, আমরা অত্যন্ত শোচনীয় অবস্থায় আছি। এর একটা বিহিত ওনারা চান আর না চান, আমরা বলছি কেন্দ্রীয় সরকারের করা উচিত। কেন্দ্রীয় সরকারের ইমিডিয়েটলি পশ্চিমবাংলায়, বিশেষ করে মুর্শিদাবাদ, মালদা, যেখান থেকে জঙ্গি ধরা পড়ছে এবং অনেক জঙ্গিদের আস্তানা হয়ে গেছে এই মুর্শিদাবাদ, সেই জায়গায় একটা হস্তক্ষেপের প্রয়োজন আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।